শ্রীমঙ্গল এটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে হাওর, রেইন ফরেস্ট, পাহাড় আর সবুজ চা বাগানে ঘেরা। যে উপজেলাটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত তার নাম শ্রীমঙ্গল। এই উপজেলাটি মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তে হাইল হাওরের তীরে অবস্থিত। প্রাচীনকালে শ্রী দাস এবং মঙ্গল দাস নামে দুজন ব্যক্তি এসে এই হাইল হাওরের তীরে জনবসতি গড়ে তুলেছিলেন। মূলত তাদের নাম অনুসারেই এই শ্রীমঙ্গলের নামকরণ করা হয় শ্রীমঙ্গল। তো বুঝতেই পারছেন আমাদের আজকের ভ্রমণ ভিডিওটি হতে যাচ্ছে ট্রেনে করে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ নিয়ে, এবং পাশাপাশি থাকছে এই ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য, যা দেখে আপনারা খুব সহজেই একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমাদের শ্রীমঙ্গল ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের যাত্রার 10 দিন আগেই অনলাইনে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। যারা ট্রেনে করে শ্রীমঙ্গল ভ্রমণ করতে চান তাদেরকে অবশ্যই 10 দিন আগে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে ট্রেনের টিকিটের দাম আসন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। রাতের ট্রেন ধরে শ্রীমঙ্গল যেতে চাইলে তাদেরকে আমি সাজেস্ট করব উপবন এক্সপ্রেস ট্রেন দিয়ে যাওয়ার জন্য। যারা বাসে করে শ্রীমঙ্গল ভ্রমণ করবেন তারা ঢাকার আরামবাগ, ফকিরাপুল এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাসের টিকিট সংগ্রহ করে শ্রীমঙ্গল শহর পর্যন্ত আসতে হবে। যারা বাসে করে শ্রীমঙ্গল ভ্রমণ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন রাতের শেষ বাস ধরে শ্রীমঙ্গল পৌঁছানোর, যাতে করে ভোর 4টা থেকে 5টার মধ্যে শ্রীমঙ্গলে থাকতে পারেন। আমাদের আজকের ভ্রমণের সঙ্গে হতে যাচ্ছে ঢাকা সিলেট রোডের আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন, যেটাতে করে আমরা রাত 11টায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা করে ভোর 4টায় শ্রীমঙ্গলে পৌঁছাবো। সকলে ট্রেনে উঠে আল্লাহর নাম নিয়ে রওনা করলাম চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাতের ট্রেন যাত্রা শুরু হয় একটা অন্যরকম অনুভূতি নিয়ে। স্টেশনের কোলাহল পেরিয়ে যখন ট্রেনটির গতি ধীরে ধীরে বাড়তে থাকে, তখন শহরের আলো আঁধারিকে পেছনে ফেলে শুরু হয় অজানা পথের যাত্রা। ট্রেনের জানালার পাশে বসে বাইরে তাকালে দেখা যায় দোয়াটে অন্ধকারের মাঝে ছোট ছোট আলো জ্বলছে দূরের কোনো গ্রামে। ঝিরঝির বাতাসের মাঝে ট্রেন ছুটে চলার শব্দ মনকে যেন এক অন্যরকম প্রশান্তি দেয়। ট্রেনে বসে রাতের ঝলমলে পরিবেশ আর কয়েকটি স্টেশন পার হওয়ার পর আমরা চলে আসি চায়ের রাজধানী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রাত 3:40 বাজে। উপবন এক্সপ্রেস এই শ্রীমঙ্গল স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে গেল। এখন ভোর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চাঁদের গাড়ির জন্য। চাঁদের গাড়ি আসবে ভোর 6টায়, তাই আমাদের এখন এই 2 ঘন্টা অপেক্ষা করতে হবে শ্রীমঙ্গল স্টেশনে। স্টেশনের প্ল্যাটফর্মে 2 ঘন্টা অপেক্ষা করার পর ভোর হওয়ার সাথে সাথে আমরা চলে যাই স্টেশনের পাশে একটা খাবার হোটেলে। আমাদের সকালের ব্রেকফাস্টে ছিল 2টা পরোটা আর ডাল ভাজি, যার জনপ্রতি দাম পড়েছিল 40 টাকা করে। এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সেই লাল জিপ, যেটাকে আমরা আগে থেকেই মাত্র 3000 টাকা দিয়ে রিজার্ভ করে রেখেছিলাম পুরো শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য। আপনারা যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন তার আগে থেকে চেষ্টা করবেন এ ধরনের চাঁদের গাড়ি বুকিং করে রাখার, তা না হলে এখানে এসে বেশি ভাড়ার ঝামেলায় পড়তে পারেন। আপনাদের সহযোগিতা স্বার্থে এই চাঁদের গাড়ি আলা মামার নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলেই যোগাযোগ করে আসতে পারবেন। সকালের নাস্তা করার পর আমরা চাঁদের গাড়ি নিয়ে প্রথমে চলে যাই নূরজাহান চা বাগানের দিকে। এই রাস্তা যেন সবুজের করিডর, যেখানে প্রতিটি বাঁকে আছে নতুন কোনো সৌন্দর্য। স্টেশন থেকে শ্রীমঙ্গলের রাস্তা ধরে যাওয়ার সময় এমন সারি সারি অসংখ্য চা গাছ এবং চা বাগান দেখতে পাওয়া যায়। শহরের কোলাহল ছেড়ে এমন শান্ত পরিবেশে আসলে মনটা হালকা হয়ে যায়। হামহাম ঝর্ণা যাওয়ার পথে আমাদের এই নূরজাহান টি স্টেটে ড্রাইভার মামা নামিয়ে দিল। এখন আমরা দেখব এই নূরজাহান টি স্টেটের সৌন্দর্য, তো সঙ্গে থাকুন। বাগানে ঢুকতেই মনে হলো যেন কোনো রূপকথার রাজ্যে ঢুকে পড়েছি। সারি সারি চা গাছ আর টিলার গায়ে সবুজের ঢেউ, পাখির ডাক, ঠান্ডা বাতাস আর দিগন্ত জোড়া শান্তি।
সব মিলিয়ে এখানে হাঁটার প্রতিটা মুহূর্ত যেন শরীর এবং মন দুটি ভালো হয়ে যায়। কোনো শব্দ নেই, শুধু বাতাসের সুর। শহরের ব্যস্ততা ভুলে যেতে চাইলে এমন জায়গায় আসা প্রয়োজন। টিলার উপরে উঠে চারদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ। নূরজাহান টি স্টেট ঘোরার পর এখন আমাদের পরবর্তী গন্তব্য মাধবপুর লেকের দিকে। দুপাশের সারি সারি চা বাগানের মাঝ দিয়ে আমাদের আবারও ছুটে চলা মাধবপুর লেকের দিকে। নূরজাহান চা বাগান থেকে 30 মিনিট গাড়ি চলার পর আমরা চলে আসি মাধবপুর লেকের গেটে। মাধবপুর লেকে ঢুকতে হলে গেটের প্রবেশ মূল্য দিতে হবে, যা পুরো গাড়ি এবং টিম সহ 1 থেকে 150 টাকা এন্ট্রি ফি লাগবে। টিকিট কাটা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মাধবপুর লেকের ভিতরে। চারপাশে সারি সারি চা বাগান আর সবুজ পাহাড়ের কুল কেটে জেগে উঠেছে এক মনোমুগ্ধকারী লেক, নাম তার মাধবপুর লেক। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীরামপুর অবস্থিত এই লেক শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং পর্যটনের জন্য বেশ পরিচিত এই মাধবপুর লেক। এই লেকটি মূলত একটি কৃত্রিম জলাধার, যা ব্রিটিশ শাসনামলে এই চা বাগানগুলোতে পানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল। এই লেকটি প্রায় 50 একর এলাকা জুড়ে বিস্তৃত। পুরো মৌসুম জুড়ে বিভিন্ন জলজ পাখি এবং শীতকালে বিভিন্ন অতিথি পাখির আগমন ঘটে এই লেকের পাশে। পাহাড়ের বুক চিরে বিস্তৃত এই চা বাগান বাংলাদেশের চা শিল্পের অন্যতম প্রাচীন এলাকা হিসেবে পরিচিত। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই মাধবপুর লেকের চা বাগানের আমরা সর্বোচ্চ চূড়ায় উঠতেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা এই মাধবপুর লেকের সৌন্দর্য। এখান থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে এই মাধবপুর লেকে। দেখুন আমার পিছনে পুরোটাই মাধবপুর লেক দেখা যায়। সত্য কথা বলতে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, তিনি এই পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজিয়েছেন, বিধায় আমরা এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারি। দেখুন আমার পিছনে এই মাধবপুর লেক, দেখুন পিছনে কত সুন্দর দেখা যায়। মাধবপুর লেকের কুল ঘেঁষা এই পাহাড়গুলোর উপর উঠলেই দেখা যায় ভারতের আসাম রাজ্যের বাড়িঘর এবং ভারতের আসাম রাজ্যের সীমানা। বন্ধুরা, এতক্ষণ আমরা এই মাধবপুর লেক ঘুরলাম। মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন আমরা যাবো হামাম ঝর্ণার দিকে। তাই আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আমাদের গাড়ি 1 থেকে 1.5 ঘন্টা যাওয়ার পর যেখানে আমাদের গাড়ি পার্কিং করবে, সেই পার্কিংয়ের জায়গা থেকে আমাদের 1 থেকে 2 ঘন্টা ট্রেকিং করতে হবে। তবে ট্রেকিংয়ের রাস্তাটা খুবই ভয়ানক, যেখানে সাপের উপদ্রব এমনকি যোগও থাকে। তাই আমাদের এই পাহাড়ি রাস্তা, বাঁশঝাড়ের রাস্তা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ যেখানে আমাদের শরীর লাগবে সেখানে কিন্তু এই পাহাড়ি যুগগুলো আমাদের শরীরে আসতে পারে। তাই আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে। মাধবপুর লেক ঘোরার পর আমাদের পরবর্তী গন্তব্য হামাম ঝর্ণার দিকে। তাই আমরা সকলে গাড়িতে উঠে হামাম ঝর্ণার দিকে রওনা করছি। মাধবপুর লেক থেকে হামাম ঝর্ণার দূরত্ব হচ্ছে প্রায় 7 থেকে 8 কিলো, আর চাঁদের গাড়ি দিয়ে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। হামাম ঝর্ণার দিকে যাওয়ার সময় এরকম 2টা জায়গায় নিজেদের নাম এবং গাড়ির নাম্বার এন্ট্রি করে যেতে হয়। যেহেতু একদম সীমান্তের কাজ দিয়ে যাচ্ছি, তাই সকলের নাম এন্ট্রি করে নেওয়া হয়, যাতে পরবর্তীতে কোনো বিপদে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে।
হামাম ঝর্ণা যাওয়ার সময় এরকম অসংখ্য জায়গায় আপনাদের জিজ্ঞেস করবে দুপুরের খাবার অর্ডার করে রেখে যাবেন কিনা। হামাম ঝর্ণার ভিতরে ট্রেকিং করার সময় যেহেতু দুর্গম এলাকা আর লোকালয় থেকে অনেকটা দূরে, তাই খাবার অর্ডার করে রেখে যাওয়াই ভালো, যাতে পরবর্তী ফিরতি পথে খেয়ে নিতে পারেন। হামহাম ঝর্ণা নিয়ে আমাদের পূর্ববর্তী আরেকটা এপিসোড করা আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে। আমরা গাড়ি থেকে নামার পরেই ছোটদের দল ছুটে আসে আমাদের কাছে বাঁশ বিক্রি করার জন্য। আমরা উৎসাহী হয়ে প্রতিটি বাঁশ 10 টাকার বিনিময়ে কিনে নেই, যেহেতু দুর্গম পথ আর খারাপ পাহাড়ে উঠতে এই বাঁশ অনেকটাই কাজে দিবে। মাধবপুর লেক ঘোরার পর 1 থেকে 1.5 ঘন্টা গাড়ি চলার পর অবশেষে আমরা হামাম ঝর্ণার এই জায়গায় এসে পড়ি। এই পিছনে দেখতে পাচ্ছেন বড় একটা জায়গা, এখানে কিন্তু গাড়িগুলো পার্কিং করে রাখা হয়। এখন আমরা যাচ্ছি এই গাইডের সাথে কথা বলতে, যেখানে আমাদের ওই হামাম ঝর্ণার দিকে নিয়ে যাবে। এখন আমরা আমাদের টিমে আছি 11 জন। 11 জন মিলে একটা গাইড নিতে হবে সেই হামাম ঝর্ণার কাছে যাওয়ার জন্য। হামাম ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু ট্রেকিং করতে হবে, তাই অবশ্যই গাইড প্রয়োজন। কারণ আমরা এখানে নতুন রাস্তা, কোনো কিছু চিনি না, জানি না কোথায় দিয়ে যেতে হবে। তো আমাদের ট্রেকিং দেখার জন্য সঙ্গেই থাকুন। ওই হচ্ছে আমাদের গাইড, ওই লাল গেঞ্জি পরা ওই ভাইয়া। তোমার নাম কি ভাইয়া? কি নাম? ধরঞ্জয়া। এখন এখান থেকে যে আমরা আমাদের যে এই হামাম ঝর্ণায় নিয়ে যাবো, এখান থেকে কত মিনিট ট্রেকিং করতে হবে? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে। এখান থেকে আমাদের হাঁটতে 2 ঘন্টা লাগবে। তো চলো, আমাদের এই গ্রুপে আছে প্রায় 11 জন। 11 জন মিলে এই গাইড ঠিক করছি প্রায় 350 টাকা দিয়ে। হামাম ঝর্ণার পথে পা বাড়ানো মানে যেন প্রকৃতির গভীর কূলে হারিয়ে যাওয়া এক দুর্দান্ত রোমাঞ্চ। কিন্তু এই রোমাঞ্চে নামার আগেই কিছু ব্যাপার অবশ্যই মাথায় রাখা দরকার। পুরো পথটা কিন্তু সহজ না, ঘন জঙ্গল, উঁচু নিচু পাহাড়ি পথ আর কিছু জায়গায় পিচ্ছিল মাটি, সব মিলিয়ে পুরো ট্রেকিং পথটাই একটা অ্যাডভেঞ্চার। এই পথে থাকে না মোবাইল নেটওয়ার্ক, কখনো কখনো মোবাইলের ঘড়ির টাইম আটকে যায়। লাইভে ফার্স্ট এরকম পাহাড়ি পথে ট্রেকিং করতেছি। একটা বড় জিরি পথে কিন্তু আমি পড়ে গেছিলাম, মোবাইল টোবাইল সহ একদম জিরির মাঝখানে পড়ে গেছিলাম। কোনো মতে আমার পাটা বাচ্ছে, না হলে একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা হইতো। দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা হয়ে গেছে অলরেডি। হামহাম ঝর্ণার পথে একদিকে ট্রেকিং করা যেমন রোমাঞ্চকর, তেমনি কিছু চ্যালেঞ্জ নিয়ে আসে। পুরো পথটাই ঘন বাঁশঝাড়, খাড়া পাহাড় আর পিচ্ছিল মাটিতে ঘেরা। বৃষ্টির দিনে এই পথে ট্রেকিং করা ভয়ঙ্কর কারণ হয়ে দাঁড়ায়। আপনারা যারা এই পথে ট্রেকিং করতে আসবেন তারা অবশ্যই ফুটবল খেলার অ্যাঙ্গলেট বা ভালো গ্রিপ নিয়ে আসবেন, যাতে করে বৃষ্টির দিনে পায়ের ব্যালেন্স ঠিক রাখতে পারে। এই জঙ্গলের ট্রেকিং পথে ঢুকলেই যেটার সঙ্গে যুদ্ধ করতে হয় সেটা হলো জুক। মাটিতে গাছের পাতায় লেগে থাকে। প্রায় 2.5 কিলোর উপরে ট্রেকিং করার পর পাহাড়ের ভিতরে এরকম বাজার দেখতে পাচ্ছেন। এর আশেপাশে কোনো কিছু নাই, কিন্তু এই যে এরকম একটা দোকান আছে, এখানে এক মামা স্যালাইন, চা, বিস্কিট, তারপরে কলা এগুলো নিয়ে কিন্তু দোকান দিছে। আমরা কিন্তু খুবই ক্লান্ত। 2500 মিটার ট্রেকিং করার পরে এখন এইভাবে সবাই যে দোকানের ছায়ার নিচে বসে বিশ্রাম নিতেছি, আবার কয়েকজন ওই বাজারের নিচে বিশ্রাম নিতেছে। দেখা যাক, আমরা আমাদের সর্বোচ্চ গন্তব্য হামাম ঝর্ণার দিকে যাওয়ার চেষ্টা করব। আপনারাও দেখতে থাকুন। সামনে একটা জিরিপথ দেখতে পাচ্ছেন। মূলত আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, সবাই হই হুল্লোড় করতেছে। ওই যে জিরিপথে পানি যাচ্ছে ঝর্ণার। জিরিপথ মানেই অন্যরকম ভালো লাগা। পায়ের নিচে ঠান্ডা পানি, দুই পাশে সবুজ পাহাড় আর মাথার উপরে খোলা আকাশ। এই অভিজ্ঞতা শুধু কানে শোনার নয়, মন দিয়েও টের পাওয়ার। হাঁটা শুরু করলেই টের পাওয়া যায় প্রকৃতি যেন আপন করে নিচ্ছে।
কখনো হাঁটু সমান পানি দিয়ে আবার কখনো পাথরের উপর ভারসাম্য রেখে চলতে হয়। এই মুহূর্তে আমরা এই হামহাম ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে। আর 3 থেকে 4 মিনিট ট্রেকিং করার পরে কিন্তু আমরা ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে পাবো। তো ঝর্ণার আসল সৌন্দর্য দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন। অনেক কষ্ট করে পাহাড় পেরিয়ে এসে যখন ঝর্ণার সামনে দাঁড়ালাম তখন মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজ হাতে এক স্বর্গ সাজিয়ে রেখেছে। আর কানে ভেসে আসা ঝর্ণার সেই গর্জন, এই মুহূর্তটা শুধু চোখের দেখা না, এটা একেবারেই হৃদয়ের অনুভব করার। পাহাড়ের বুক চিরে নেমে আসা সাদা জলধারা, চারপাশে সবুজ বন, যা আপনাকে করে তুলবে প্রকৃত প্রেমী। হামাম ঝর্ণায় গোসল করার পর এখন আমরা ফিরে যাব আমাদের গাড়ি পার্কিং এরিয়ায়। তবে পূর্বের জায়গায় ফিরতে হলে এখান থেকে আবারও 1.5 থেকে 2 ঘন্টা পাহাড় ট্রেকিং করতে হবে। এবারে সুরমা নদীর তীর ধরে আমরা ছুটে চলছি আদিনীলকণ্ঠ 7 রং চায়ের দোকানে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এসে যদি 7 রঙের চাই না খান তাহলে পুরো ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। একটি গ্লাস, তাতে 7টি রং, আর প্রতিটা রঙের পেছনে লুকিয়ে আছে ভিন্ন এক স্বাদ, ভিন্ন এক গল্প। এই বিশেষ চা তৈরি করেছেন একজন সাধারণ মানুষ, কিন্তু অসাধারণ হাতে গড়া এক শিল্প। দিনের পর দিন চেষ্টা করে চায়ের ঘনত্ব, রং আর উপাদানের মিশেলে তৈরি করেছেন এই সৃষ্টিশীলতা। নাম তার রমেশ রামগড়। তিনি 12 বছর থেকে এই 7 রঙের চা বানিয়ে যাচ্ছেন। তার নিবিড়ভাবে চিন্তা এবং পরিশ্রমের ফলে 2000 সালে এক গ্লাসে 2 রঙের চা আবিষ্কার করে পুরো শ্রীমঙ্গলে তুলপাড় সৃষ্টি করেন। এই ছিল আমাদের শ্রীমঙ্গলের 4 স্পটের ভ্রমণ গল্প। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।